স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। আর শুরুতেই ক্লেমন খেলার সংবাদ। অবশেষে ভোরের আলোয় ধরা দিল বহু আকাঙ্ক্ষা আর স্বপ্নের জয়। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া জয়ে কিউইরা হেরেছে 8 উইকেটে। নিজেদের মাঠে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড টেস্ট হারল 17 ম্যাচ পর। বিস্তারিত রিপোর্টে। এই জয় শাশ্বত, এই জয় সত্য, এই জয় শুভ্র, এই জয় স্বস্তির। নিউজিল্যান্ডের মাটিতে সব সংস্করণে টানা 32 ম্যাচ হারের পর অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত জয়। নানান প্রশ্ন, সমালোচনার মোক্ষম জবাব এই জয়। নানান কারণে সাম্প্রতিক সময়ে বন্ধুর পথ পাড়ি দেয়া নতুনের কেতন ওড়ানো দলটি করে দেখালো ইতিহাস গড়ে, অসাধ্যকে সাধন করে। মাউন্ট মঙ্গানুইতে টেস্টের পঞ্চম দিন বাংলাদেশের প্রয়োজন ছিল 5 উইকেট, আর এবার তাসকিনরা সেটা করতে সময় নিলেন স্রেফ 10 ওভারের একটু বেশি। আগের দিন 4 উইকেটের সাথে আজ সকালে এবার শুরুতেই ফেরালেন কিউই কিংবদন্তি রস টেলরকে। সঙ্গে টেস্টের 5 উইকেটের এলিট ক্লাবে ঢুকে গেলেন এই পেসার। জবাব দিলেন সম্প্রতি টেস্টে তার অন্তর্ভুক্তি নিয়ে করা সমালোচনার। সাথে প্রায় 9 বছর ও 47 টেস্ট পর 5 উইকেটের স্বাদ পেল কোনো বাংলাদেশি পেসার। এরপর কাইল জেমিসনকে শরীফুলের হাতে দিয়ে এবাদত গড়েন ক্যারিয়ারের সেরা বোলিং থেকে। দিন শেষে 46 রানে 6 উইকেটের ম্যাচ সেরার ট্রফিটাও যোগ হয়েছে এবাদতের সাফল্যের মুকুটে। পরের আঘাতটা তাসকিন আহমেদের। রচিনকে লিটনের তালুবন্দি করে স্বপ্নের আরো কাছে নিয়ে গেলেন বাংলাদেশকে। তিনি ফিরিয়েছেন টিম সাউদিকেও বোল্ড করে নিউজিল্যান্ডের কন্ডিশনের সর্বোচ্চ ব্যবহার করে। আর কিউ ইনিংসের শেষটা টানেন মেহেদী মিরাজ। 169 রানে অল আউট নিউজিল্যান্ড। ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 40 রান। ব্যাট করতে নেমে সাদমান ফিরেছেন সাউদির বলে। শান্ত শুরুটা চমৎকার করলেও জেমিসনের বলে শেষটা করতে পারেননি। তবে দুই অভিজ্ঞ মমিনুল আলম মুশফিক করেননি কোনো ভুল। টেস্টের 13 সেশনের 11টিতে দাপট দেখিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক প্রথম জয় নিয়ে মাঠ ছেড়েছে এই টাইগাররা। তামিমুর রহমান, নিউজ 24। দর্শক, আর এই বিষয়ে আরও খবর জানাবো তামিমুর রহমান তন্ময়ের কাছে। তন্ময়, আমাদের এই মুহূর্তে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন তন্ময়। তন্ময়, ম্যাচ পরিসংখ্যান জানাবেন। হাবিব, এই ম্যাচটা আসলে পরিসংখ্যানের চাইতে অনেক বেশি কিন্তু বাংলাদেশের জন্য প্রাপ্তির। যদি আপনি হিসেব করে দেখেন, নিউজিল্যান্ডের মাটিতে 9টি টেস্ট আমরা হেরেছি। সবকিছু মিলে যদি 32টা ম্যাচের কথা বলি, নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা যে 32টা ম্যাচ খেলেছি এখন পর্যন্ত, প্রত্যেকটা ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরেছে। বিপরীতে এই ম্যাচের আগ পর্যন্ত কিন্তু 17 ম্যাচে নিউজিল্যান্ড কিন্তু অপরাজিত ছিল। সেই হিসাব যদি করেন, বাংলাদেশের জন্য তো অবশ্যই, নিউজিল্যান্ডের জন্য কিন্তু এই হারটা অনেক বড় প্রভাব ফেলবে এবং বাংলাদেশের জন্য অবশ্যই এই ম্যাচটা এক ঐতিহাসিক জয়। ঐতিহাসিক জয় এই কারণে বলতে হয়, বাংলাদেশ কিন্তু স্পেশালি ক্রিকেটে এই সময় খুব একটা খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছে। বাংলাদেশ যখন দেশ ছেড়ে যায়, ক্রিকেট বোর্ডের ঝামেলা, ক্রিকেটের দলের ভেতরে সমস্যা চলছে। পঞ্চপাণ্ডব ভেঙে গেছে আমাদের। পঞ্চপাণ্ডবের মধ্যেই দলে রয়েছে শুধুমাত্র মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন, সাকিব দলে নেই, মাশরাফি নেই, তামিম ইনজুরিতে। তো সবকিছু মিলে যেখানে আমরা এই টেস্ট ফরম্যাটে আমরা যেখানে খুব টালমাটাল একটা অবস্থার মধ্যে আছি, ঠিক সেই সময় নতুনের কেতন ওড়ানো এই তরুণ দলটা মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয় অনেক বড় প্রাপ্তির আমার কাছে মনে হয়। তন্ময়, আসলে শেষ পর্যন্ত তো দেখলাম আজ টেস্টে নিউজিল্যান্ড কাছে বাংলাদেশ জয়লাভ করেছে। তো নিউজিল্যান্ড তো দেশের মাটিতে অপ্রতিরোধ্য, তাদের বিপক্ষে জয় কিভাবে বিশ্লেষণ করবেন জানাবেন। এই জয়, হাবিব, এই জয়টা বাংলাদেশের জন্য যেটা বললাম যে অনেক বড় কিন্তু প্রাপ্তির। এই জয় যদি আপনি হিসেব করে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার, এখানে যে 11 জন ছিল, প্রত্যেকটা ক্রিকেটারের অবদান কিন্তু রয়েছে এখানে। কিন্তু যেটা আমাদের হয়েছে যে একজন পারফর্ম করে গেছে, বাকি 3 জন 4 জন পারফর্ম করতে পারেনি। আপনি এই টেস্টটা দেখবেন, একদম 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু এই ম্যাচে পারফর্ম করেছে। স্পেশালি যদি বলি, এবাদতের কথা কিন্তু যদি না বলা হয় তবে তাকে ছোট করা হবে। এবাদত, যাকে প্রস্তুতি ম্যাচে খেলানো হয়নি, প্রস্তুতি ম্যাচে কিন্তু এবাদতের বদলে খেলেছিল রাহি দুর্দান্ত বোলিং করেছে, 3টি উইকেট পেয়েছে। তারপর টেস্ট দলে জায়গা হয়েছে কিন্তু এবাদতের। এইটা নিয়ে অনেক বেশি সমালোচনা উঠেছিল ক্রিকেট বোর্ডের বাইরে এবং গণমাধ্যমগুলোতে স্পেশালি। তাদের কথা ছিল যে এবাদত পরীক্ষিত নয়, মাত্র 11টা টেস্টের ক্যারিয়ার, তাকে কেন নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে খেলানো হয়েছে। এবাদত কিন্তু বল হাতে প্রমাণ করেছেন কেন তাকে টেস্টে নেওয়া হয়েছে। দ্বিতীয় ইনিংসে
নিজে একাই 46 রানের 6 উইকেট ক্যারিয়ার সেরা স্ট্যাটে কিন্তু ধরাশায়ী করেছে নিউজিল্যান্ডকে। এক কথায় বলা যায় ম্যাচ সেরার পুরস্কারটা যদি বলা যায় এটা কিন্তু ইবাদতের কাছেই কিন্তু গেছে। ইবাদত প্রথম দিন 4 উইকেট নিয়েছে, গতকালকে তার 9 বলের মাঝে 3 উইকেটের যে স্পেলটা ছিল সেখানে কিন্তু নিউজিল্যান্ড একেবারে ব্যাকফুটে চলে গিয়েছিল। আজকে ইবাদত সকালবেলায় কিন্তু নিউজিল্যান্ডের কিংবদন্তি রস টেলরকে ফিরে আজকে শুরু করেছিলেন। বাংলাদেশের আজকে পঞ্চম দিনে শুরু দরকার ছিল 5 উইকেট, বাংলাদেশ কিন্তু 10 ওভারের খানিকটা বেশি সময় নিয়েছে পুরো 5 উইকেট ধসিয়ে দিতে। আর 40 রানের টার্গেট ছিল বাংলাদেশ, হয়তো 10 উইকেটের জয় নিউজিল্যান্ডের বাড়িতে কারণেই বড় একটা সুযোগ ছিল বাংলাদেশের সামনে। আমার কাছে মনে হচ্ছে সেই 10 উইকেটে নিউজিল্যান্ডকে হারানোর যে সুযোগটা ছিল সেটা বাংলাদেশ হাতছাড়া করেছে জয়ের পরে। হবে তন্ময়, আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশের ক্রিকেটে যে আধার কথা বলা হচ্ছে সাম্প্রতিক সময়, এই জয়ে তা কাটতে শুরু হলো কিনা জানাবেন। ইটস টু ভেরি আর্লি টু সে, বাট স্টিল আমার কাছে মনে হয় যে কোনো জয় কিন্তু স্বস্তির। আপনি যেই ফরম্যাটের কথাই বলেন না কেন, স্পেশালি নিউজিল্যান্ডের মাটিতে, যে মাটিতে বাংলাদেশ বরাবরই ধরাশায়ী, কিন্তু আরেক দিক থেকে যদি হিসেব করেন ব্যক্তিগত পারফরমেন্স দিক থেকে কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে বেশ বরাবরই ভালো করেছে। সাকিব আল হাসানের কথা বলুন, ডাবল সেঞ্চুরি রয়েছে, মোহাম্মদুল রিয়াদের কথা বলুন, তারা কিন্তু দুর্দান্ত করেছে, কিন্তু দলগত পারফরমেন্স আমাদের ছিল না। এই একটা জয়, স্পেশালি নতুন ক্রিকেটারদের কথা যদি বলি, 19 থেকে বেশ কয়েকজন চলে এসে, সাদমানের কথা বলতে হয়, শান্তদের কথা বলতে হয়, তারা যেভাবে এই টেস্টে ব্যাট করেছে, তারা যে টেস্টে বল করেছে সোফার, জয়ের জন্য কিন্তু সমবেদনা রয়েছে, কারণ জয় কিন্তু চমৎকার খেলেছে প্রথম ইনিংসে, তারপরে গতকালকে ইনজুরিতে পড়ে এই টেস্টটাও খেলতে পারছে না, আগামী টেস্টেও হয়তো তাকে দলে পাবে না। বাট হ্যাঁ, এই জয়টা আপনি যেটা বললেন যে আধারের সময়টা যাচ্ছে, নিঃসন্দেহে একটা জয় আলো দেখাবার, একটা জয় নিশ্চয়ই দলের যে মোমেন্টামটা থাকে সেটা চেঞ্জ করতে সবচেয়ে বেশি সাহায্য করে। আমার কাছে মনে হয় যে এই জয়টা নিঃসন্দেহে দলের মোমেন্টাম চেঞ্জ করতে পরবর্তী ম্যাচে এবং সামনের দিনগুলোতে বড় অবদান রাখবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হচ্ছে যে 9 বছর পর বাংলাদেশের টেস্ট বোলিংয়ে 5 উইকেট পেয়েছেন বাংলাদেশি পেসার, কি বলছেন এ বিষয়ে? আর ম্যান অফ দ্য ম্যাচ হয় ইবাদতের বোলিং নিয়ে কি বলবেন? না, আমি যেটা একটু আগে বললাম যে ইবাদতের বোলিং এই ম্যাচে এক কথায় অসাধারণ। ইবাদত যেভাবে বোলিং করেছে নিউজিল্যান্ডের কন্ডিশনে, আপনি দেখুন আমরা কিন্তু আমাদের একটা যে সমস্যা থেকে থাকে, আমাদের ফাস্ট বোলার নিয়ে আমরা মিডিয়াম পেসার দিয়ে আমরা কাজ চালাচ্ছি, কিন্তু ইবাদতের আপনি দেখবেন এই টেস্টে 142, 143, 136 অ্যাভারেজে কিন্তু ও বেশ ভালো জোরে বল করে গেছে। অ্যান্ড বেস্ট পার্ট, আমাদের যে বলে সুইংয়ের যে ঝামেলাটা ছিল, যে আমাদের বাংলাদেশি বোলারদের পুরনো বলে সুইং পায় না বা নতুন বলে সুইং করতে ঝামেলা হয়, ইবাদত কিন্তু গতকালকে দেখিয়েছে পুরনো বলের রিভার্স কিভাবে করাতে হয়, ইন সুইং কিভাবে করাতে হয়। কালকে কিন্তু যেটা বলেছিলাম যে 9 বলের মাঝে 3টা উইকেটে যে স্পেলটা করেছিল, সেখানে কিন্তু 2টো ইন সুইং ছিল, দুর্দান্ত বোলিং করেছে। দিন শেষে আসলে ইবাদতের এই জয়ের পেছনে ইবাদতের অনেক বড় অবদান রয়েছে, এবং ইবাদতের এই 5 উইকেট বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। তন্ময়, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে 5 উইকেটে 147 রান নিয়ে শেষ দিন শুরু করা কিউইদের ইনিংস শেষ করতে 1 ঘন্টাও লাগেনি বাংলাদেশের। তো এই বিষয়ে আপনি টিম স্পিরিট নিয়ে কি বলবেন বাংলাদেশ দলের পক্ষ থেকে? টিম স্পিরিট নিয়ে আসলে কিছু বলা নেই, কারণ গতকালকে কথা যদি বলি, গতকালকে দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন লিটন দাস। যদি দর্শকরা যদি খেয়াল করে থাকেন, লিটন দাস যখন সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তখন তার চোখ কিন্তু একদম লাল হয়েছিল। অনেকে বলছেন যে লম্বা সময় মাঠে ফিল্ডিং করেছেন, বাট অ্যাকচুয়ালি যেটা অনেকেই বলছে যে ড্রেসিং রুমের আবহ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। টিম স্পিরিট যেটা ছিল না, নাই, অনেকের কথা, গণমাধ্যমের কথা, সেই টিম স্পিরিট ফিরে এসেছে। দেশের জন্য ক্রিকেটারদের খেলার যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেক বেশি এখন। তারপরে ম্যাচের পরেও কিন্তু কথা বলেছিলেন ইবাদত কিন্তু গতকালকে বলেছিলেন যে যদি সব ঠিক থাকে দেশের জন্য তারা এই জয় নিয়ে মাঠ ছাড়তে চায়, এবং ইবাদত সেটা করে দেখেছেন। এবং আমার কাছে মনে হয় যে টিম স্পিরিট, একটা জয় যে কোনো দলের টিম স্পিরিট চেঞ্জ করতে বা মোমেন্টাম চেঞ্জ করার জন্য যথেষ্ট, এবং সেটা আজকে দুর্দান্তভাবে করে দেখিয়েছে বাংলাদেশ এই ঐতিহাসিক 8 উইকেটের জয় নিউজিল্যান্ডের মাটিতে। হবে তন্ময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ম্যাচ পরিসংখ্যানের বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ পরিসংখ্যানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্ময়। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সংঘর্ষ ও নানা অভিযোগের মধ্যে পঞ্চম ধাপে 708 ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট আজ।
সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট ঘিরে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 22 জন করে সদস্য থাকবে। সেই সঙ্গে নির্বাচনী এলাকায় পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ইউনিয়ন ভিত্তিক টিম, মোবাইল ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন 193 জন। এর মধ্যে চেয়ারম্যান 48 জন, সংরক্ষিত সদস্য 33 জন ও সাধারণ সদস্য 112 জন। এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন 36,457 জন প্রার্থী। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। প্রধান দুই মেয়র প্রার্থী তো বটেই, কাউন্সিলর প্রার্থী আর সংরক্ষিত নারী আসনের প্রার্থীরাও প্রচারণায় নেমেছেন বেশ জোরে সোরেই। তবে সব ছাপিয়ে দুই মেয়র প্রার্থী নৌকা প্রতীকের ডাক্তার সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের দিকেই নজর রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে গণমানুষের। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে রাত পর্যন্ত এমন প্রচারণায় ব্যস্ত সময় কাটছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের। নাওয়া খাওয়া ভুলে তারা ছুটছেন ভোটারদের মন জয়ে, তুলে ধরছেন নিজের সক্ষমতা ও বিপক্ষ শিবিরের দুর্বলতার খতিয়ান। সকালে গণসংযোগে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভীর বক্তব্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে তৈমুরকে প্রত্যাহারের বিষয়টি বিএনপির কৌশল। বলেন, আওয়ামী লীগে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কোন্দল নেই। এটা একটা দলের কৌশল হতে পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বলা চলে। এটা ওনাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি তার সাথে, সে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী, আরও প্রতিদ্বন্দ্বিতা আছে, আমি সেইভাবেই শেষ পর্যন্ত লড়ে যাব। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গণসংযোগ করেছেন 4 নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায়। এ সময় গত 18 বছরে সিটি কর্পোরেশনের ব্যর্থতার কথা তুলে ধরে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানান তিনি। গত 18 বছরে এই সিটি কর্পোরেশনের যে ব্যর্থতা, যে করের বোঝা, যেভাবে তাদের জনগণের ভোগান্তি, ইনশাল্লাহ জনগণ এবার রায় এই হাতির পক্ষে দেবে, আমার পক্ষে দেবে ইনশাল্লাহ। আর ভোটাররা নিজেদের পাশে যাকে পাবেন সব সময় তাকেই ভোট দেবেন বলে জানিয়ে দেন। দৃষ্টিভঙ্গিতে এমন একজন মেয়র চাই যিনি জনগণের পাশে সর্বক্ষণ থেকে জনগণের সকল সুবিধাকে সুরক্ষিত করতে পারেন। আমরা মানুষ যাতে সুখে থাকতে পারে, সুখে চলতে পারে, নিরাপত্তা থাকতে পারে, এই ধরনের মেয়র আমরা চাই। যে মেয়র আমাদের জনগণকে ভালোবাসবে, দেশকেও ভালোবাসবে। এদিকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নামে তৈমুর আলম খন্দকারের কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়াটা চিন্তার কারণ বলছে স্বাস্থ্য বিভাগ। এজন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা ও টিকা গ্রহণ জরুরি বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 3 থেকে 5 সপ্তাহ সংক্রমণ আরও বৃদ্ধির শঙ্কা করছে আইইডিসিআর। ইউরোপের মতো পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণের পরামর্শ তাদের। আর এই বিষয়ে জানাচ্ছেন রিশাদ হাসান বিস্তারিত। দক্ষিণ আফ্রিকায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্ম হলেও ঘুরে ফিরে আবারও সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে ইউরোপকে ঘিরে। শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ায় আবারও তৃতীয় ঢেউ নিয়ে আঘাত এনেছে ওমিক্রন। এমন বাস্তবতায় গেল 2 বছরের মতো আবারও মার্চ এপ্রিলে সংক্রমণ বৃদ্ধির শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। তাই দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। গেল 2 সপ্তাহে সংক্রমণের ঊর্ধ্বগতিও দিচ্ছে একই ইঙ্গিত। জাতীয় রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট বলছে, সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে আগামী 3 থেকে 5 সপ্তাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাস্তবতা হচ্ছে যে আগামী 3 থেকে 5 সপ্তাহ আমাদের জন্য আসলে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, না হলে কিন্তু পৃথিবীর যে কোনো দেশের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, হঠাৎ শনাক্তের হার 3% ছাড়িয়ে যাওয়া এই মুহূর্তে ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকেও। দেশবাসীকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা সেই চিন্তা এখনো করছি না। আমরা যখন যদি সিচুয়েশন হাতের বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে পরে আমরা লকডাউনের চিন্তাও মাথায় আছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শীঘ্রই পরিচালিত হবে মোবাইল কোর্ট। এখনো আমরা পাইনি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
ফের শঙ্কা বাড়াচ্ছে করোনা, বিশেষ করে নতুন ধরনের ওমিক্রনের বিদ্যুৎ গতি সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে নানা বিধিনিষেধ জারি হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। এমন প্রেক্ষাপটে ঝুঁকির মধ্যে রয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী 15 জেলা। যদিও স্থানীয় প্রশাসন বলছে 15 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন সতর্ক না থাকলে গতবারের মতো এবারও বড় ধরনের বিপর্যয় নামতে পারে এই জেলাগুলোতে। শামসুজ্জামান শাহিন ও রিপন হোসেনকে সাথে নিয়ে জানাচ্ছেন কাজী শাহেদ। কোভিডের দ্বিতীয় ঢেউ টালমাটাল করেছিল সীমান্তবর্তী জেলাগুলোকে, তাই দেশে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর 15 দফা নির্দেশনা দিয়েছে। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে তাই এবার সীমান্তের জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসা টিমকেও প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ থেকে করণীয় নির্ধারণ করা হয়েছে। আমরা এটা ওয়াজ করছি, স্বাস্থ্যসেবা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই কাজটি করে থাকেন। বিভাগীয় পর্যায় থেকে আমরা এটাকে কোঅর্ডিনেট করি। বেনাপোল স্থলবন্দরে ওমিক্রনকে সামনে নিয়ে স্ক্রিনিং কার্যক্রমটা বেশি জোরদার করেছি। বিশেষ করে যারা সার্টিফিকেট নিয়ে আসছে সেই সার্টিফিকেটটা ভ্যালিড কিনা বা ফেক কিনা বা জাল কিনা সেটি আমরা কড়াকড়ি করেই দেখছি। এবারও বাড়তি ঝুঁকিতে আছে সীমান্তবর্তী 15 জেলা। প্রতিবেশী দেশ ভারতে ওমিক্রন বাড়ছে, তাই এসব জেলাকে ঘিরে এখনই বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। ওই দেশের লোক এই দেশে বা এই দেশের লোক ওই দেশে যাতায়াত না করে, অর্থাৎ স্থল বন্দর হোক, নৌবন্দর হোক, আকাশপথ হোক, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আর আমাদের এই পোর্ট অফ এন্ট্রিগুলোতে খুব কড়া নজরদারিতে আনতে হবে, সেইখানে বিশেষজ্ঞদের পাঠাতে হবে। কোভিডের নতুন এই ভ্যারিয়েন্টটি যাতে ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে সেজন্য সীমান্তে গুরুত্ব বাড়ানোর প্রয়োজন মনে করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসতে না পারে, সেজন্য আমাদের আসলে এখন এই চেষ্টা করা দরকার এবং সেই হিসেবে সরকারের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওমিক্রনের সংক্রমণ ঠেকানো যাবে না, অভ্যন্তরীণ সংক্রমণ প্রতিরোধ কার্যক্রম গুরুত্বপূর্ণ মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনার নতুন ধরনের ওমিক্রনের দাপটে বিশ্বে রীতিমতো বয়ে যাচ্ছে সংক্রমণের সুনামি। নতুন করে আবার সংকটের মুখে গোটা বিশ্ব। তবে এই সংকটকেই শাপে বর মনে করছেন বিশ্বখ্যাত এক ইসরায়েলি চিকিৎসক ও গবেষক। তার মতে প্রাকৃতিক টিকার মতোই মহামারী চূড়ান্তভাবে দূর করতে কাজ করবে ওমিক্রন। এদিকে আগামী মে মাসের মধ্যেই করোনা মহামারী বিশ্ব থেকে বিদায় নেবে বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার সাবেক এক চিকিৎসক। নিবির আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বে নতুন বছরের আগমনী হয়েছে ওমিক্রনের আতঙ্ক নিয়ে। হু হু করে বাড়ছে করোনার এই ভ্যারিয়েন্টের সংক্রমণ। এরই মধ্যে কয়েক লাখ মানুষ আক্রান্ত হয়েছে এই ধরনের। কোথাও কোথাও মৃত্যু ঘটেছে অমিক্রনে আক্রান্ত রোগীর। তবে এই আতঙ্ক নিয়েই আশানুরূপ তথ্য দিলেন বিশ্বখ্যাত ইসরায়েলি চিকিৎসক ও গবেষক আফসাইন ইমরানি। তিনি বলেন, ওমিক্রন হলো এমন এক প্রাকৃতিক ভ্যাকসিন যা হাজার চেষ্টা করেও বানাতে পারেনি ওষুধ কোম্পানিগুলো। তার ব্যাখ্যা অনুযায়ী শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি, অক্সিজেনের চাহিদা এ ধরনের যেসব কারণে করোনাকে ভয় পেতে শুরু করেছিল মানুষ, সেসব ভয়ঙ্কর উপসর্গের কোনোটাই নেই ওমিক্রনের। বরং রোগের বিরুদ্ধে প্রাকৃতিকভাবে ইমিউনিটি তৈরি করে দিচ্ছে ওমিক্রন। তার বিশ্বাস, মাত্র 8 থেকে 12 সপ্তাহের মধ্যেই পুরো বিশ্ব প্রাকৃতিক উপায়ে পেয়ে যাবে করোনার বিরুদ্ধে রক্ষা কবচ। ভারতের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর যোগরাজ রায়ের মুখেও শোনা গেল একই সুর। ওমিক্রনই হাইব্রিড ইমিউনিটি তৈরি করে মৃত্যুর হাত থেকে বহু মানুষকে বাঁচিয়ে তুলবেন বলে দাবি করেছেন তিনি। আহ্বান জানিয়েছেন ধরনটি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার। এদিকে মহামারী বিশেষজ্ঞ এবং সাবেক রুশ প্রধান স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা কর্মকর্তা গেন্নাদি ওনিশ্চেনকোও দিয়েছেন ইতিবাচক তথ্য। এই বিশেষজ্ঞের মতে, জোর প্রতিরোধমূলক ব্যবস্থা এবং টিকাদানের প্রয়াসের মাধ্যমেই আগামী মের মধ্যে পৃথিবী থেকে দূর হতে পারে অভিশপ্ত এই মহামারী। নিবির আমিন, নিউজ 24। এদিকে 24 ঘন্টা বিশ্বজুড়ে রেকর্ড সর্বোচ্চ 20,48,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে প্রাণহানি হয়েছে 5,995 জনের। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ 29,53,00,000 ছাড়ালো, আর 54,72,000 ছাড়ালো মোট মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 5,39,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 1,748 জনের। একদিনে 51,000-এর বেশি শনাক্ত হয়েছে ভারতে। একদিনের হিসেবে আবারও রেকর্ড সর্বোচ্চ সংক্রমণ হয়েছে ফ্রান্সে। আক্রান্ত 2,71,000-এর বেশি। অন্যদিকে যুক্তরাজ্য হয়েছে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
আক্রান্ত ছাড়িয়েছে 2,18,000। তবে সংক্রমণের ঊর্ধ্বগতিতেও দেশকে শাটডাউনে নিয়ে যেতে নারাজ প্রধানমন্ত্রী বরিস জনসন। অন্যদিকে মাত্র 3 জন উপসর্গবিহীন করোনা আক্রান্ত শনাক্তের পর 11 লাখ মানুষের আরেকটি শহরে লকডাউন জারি করেছে চীন। চলতি মাসে রংপুর অঞ্চলের জেলাগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকা সহ কয়েক জেলায় ঘন কুয়াশা বাড়বে। এদিকে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারই শীত মৌসুমে বায়ুর মান সবচেয়ে খারাপ দেখতে পাচ্ছেন। তারা বলেছেন, এই দূষণ চলতে থাকলে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে ঢাকার বাসিন্দাদের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। হিমেল বাতাস, ঘন কুয়াশা আর মেঘে সূর্য ঢেকে থাকায় এবারের পৌষে দেখা দিয়েছে হাড় কাঁপানো শীত। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। একই সাথে ঢাকা সহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের জেলাগুলোতে ঘন কুয়াশা বাড়বে। কুয়াশা পড়বে, এই ঘন কুয়াশাটা দেশের নদী অববাহিকায় থাকবে এবং এই কুয়াশাটা কখনো কখনো ভোর রাত থেকে সকাল পর্যন্ত অব্যাহত হয়ে থাকতে পারে। এদিকে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের চাইতে এবার কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আমরা যেটা তীব্র শৈত্যপ্রবাহ বলতেছি, এটা 1 থেকে 2 দিন থাকতে পারে, কন্টিনিউয়াস 2-3 দিন থাকবে না, এরকম শৈত্যপ্রবাহ বসবে না। এর ফলে বাতাসে ধুলাবালি, ক্ষতিকর উপাদান অসহনীয় মাত্রার চেয়ে অনেক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তারা বলছেন, বর্ষায় দেশের প্রধান শহরগুলোর বাতাস বেশ ভালো অবস্থায় থাকলেও শীতে বৃষ্টি না হওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়। 2020-এর তুলনায় 2021 সালে প্রায় 10 ভাগ বায়ু দূষণ বেড়েছে এবং 2021 সালে তার পূর্ববর্তী 5 বছর অর্থাৎ 2016 থেকে 2020 সালের তুলনায় প্রায় 8 ভাগ বায়ু দূষণ বেড়েছে। এই ধারাটি যদি অব্যাহত থাকে তাহলে আগামী দিনগুলোতে বায়ু দূষণের যেই অবস্থা গিয়ে দাঁড়াতে পারে সেটি হলো হ্যাজার্ডিয়াস কন্ডিশন। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, এখন এই কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা না বাড়লে আগামী দিনগুলোতে ভয়াবহ বায়ু দূষণের মুখে পড়বে বাংলাদেশ। এগুলোকে যদি আমরা আইনের আওতায় তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। আরো বেশি। এদিকে ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। মঙ্গলবার মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। রাজবাড়ী থেকে এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শামীম, রাতে কখন থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে আর বর্তমানে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছেন যে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে রাত 1:30 থেকে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রাত 1:30 থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া পাটুরিয়া উভয় ঘাটে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহীর দীর্ঘ সারি রয়েছে। আমি একটু দৌলতদিয়া ঘাটের চিত্রটি দেখাতে চাচ্ছি এই মুহূর্তে, যে দৌলতদিয়া ঘাটে এই মুহূর্তে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের 2টি সারি আমরা দেখতে পাচ্ছি। এই সারিটি কিন্তু প্রায় 4 থেকে 5 কিলোমিটার জুড়ে রয়েছে। এই সকল পণ্যবাহী ট্রাক 1 থেকে 2 দিন আগে ফেরি পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে রয়েছে এবং যাত্রীবাহী পরিবহনগুলো কিন্তু রাতে এসেছে। এরা মাঝরাতে দৌলতদিয়া ঘাটে এসে ফেরি পারের অপেক্ষায় রয়েছে। অনেক চালকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তো ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে তারা কিন্তু ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এই দীর্ঘ সময় অপেক্ষায় থেকে তাদের নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সময় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বয়স্ক এবং শিশু এবং নারী যাত্রীদের। তারা কিন্তু শীতের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু অপেক্ষায় করছে। অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘন কুয়াশার কারণে এবং গাড়ির মধ্যে কিন্তু তাদেরকে সারা রাত কাটাতে হয়েছে। এ সময় কিন্তু যে সকল ছোট বাচ্চা ছিল তারা কিন্তু নানা প্রকার দুর্ভোগ স্বীকার করেছে। আমরা এই একজন যাত্রীর সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি কখন আসছেন? আমি গাড়ি এসে পৌঁছাচ্ছি 11:26 রাত 11:26 এখনো 2 কিলোমিটার পিছনে রয়েছে আমরা।
তো এই আপনি শুনতে পাচ্ছেন যে সে রাত 11টার সময় দৌলতদিয়া ঘাটে এসেছে। দৌলতদিয়া ঘাটে এসে কিন্তু সারা রাত বসে রয়েছে শীতের মধ্যে। তো শীতের মধ্যে থেকে কিন্তু তাদেরকে চরম কষ্ট করতে হচ্ছে। তো আমরা বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দুর্ঘটনা এড়াতে রাত 1:30 থেকে ফেরি চলাচল বন্ধ করেছে। তো ঘন কুয়াশা কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে, এটি তারা জানিয়েছেন। আর যখন ফেরি চলাচল শুরু হবে তখন দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যে যানবাহনগুলি আছে সেই যানবাহনগুলিকে পারাপার করা সম্ভব হবে বলে তারা জানিয়েছে। তো এই ছিল দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে আহসান হাবিবের কাছে। হাবিব, ঢাকা থেকে মধ্যপ্রাচ্য দেশগুলোতে বিমান ভাড়া বেড়েছে 3 থেকে 4 গুণ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী কর্মীরা। প্রবাসী কল্যাণমন্ত্রী কয়েক দফা ভাড়া কমানোর অনুরোধ করলেও সাড়া দিচ্ছে না কেউ। ভাড়া বাড়ানোর কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মঙ্গলবার সুবর্ণ জয়ন্তীতে নামমাত্র ভাড়া কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ বিমান। লাকমিয়া জেসমিন সুমার প্রতিবেদন। বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর কোনো গন্তব্যে ভাড়া না বাড়লেও করোনাকালে ভাড়া বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেখানে মূলত বাংলাদেশ থেকে কাজে যান অভিবাসী কর্মীরা। রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের ভাড়া বিশ্লেষণ করে দেখা যায় আকাশপথে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদের দূরত্ব প্রায় ৪,৪১০ কিলোমিটার। এই গন্তব্যে সরাসরি ফ্লাইটে সময় লাগে 6 ঘন্টা 40 মিনিট। তাতে বাংলাদেশ বিমান ভাড়া নিচ্ছে সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখেরও উপরে। অথচ প্রায় একই দূরত্বে কলকাতা থেকে রিয়াদের ভাড়া মাত্র 22 থেকে 25,000 টাকা। করোনার আগে ঢাকা রিয়াদ রুটে ভাড়া নেওয়া হতো 30 থেকে 40,000 টাকা। স্বল্প আয়ের এই রেমিটেন্স যোদ্ধাদের কাঁধেই কেন আকাশচুম্বী বিমান ভাড়ার ভার? ঘুরে ফিরে সেই প্রশ্নই এখন সবার। মাননীয় প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করে তাহলে আমার মনে হয় এটা কিছুটা অ্যাকশনে যাবে অথবা শিথিল হবে। বৈদেশিক শ্রমবাজারে ফিরতে অভিবাসী কর্মীদের 3 গুণ ভাড়া গোনা নিয়ে বিব্রত প্রবাসী কল্যাণ মন্ত্রীও। অতীতে যদি একটা রেটে যদি লস না হয়ে থাকে তো বর্তমানে ওই রেট হবে না কেন? এর মধ্যে যদি কোনো ইনপুটস যাকে বলে তেল খরচ যদি বেড়ে গিয়ে থাকে তো অত দূর অ্যাডজাস্টমেন্ট করা যায়, বাট ডবল যে হয়ে যাবে এটা কিন্তু আমি কোনো মতে বুঝতে পারছি না। এরই মধ্যে ভাড়া বাড়ানোর ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ বিমান সহ সব এয়ারলাইন্স কোম্পানিকে চিঠি দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। প্রয়োজনে চার্টার্ড ফ্লাইটের নির্দেশনা দেবে ক্যাব। বিমানকে যদি ভাড়া কমায় তখন আমি এই প্রেশারটা ক্রিয়েট করাবো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে, যে বিমান কমাইছে তোমরাও কমিয়ে নিয়ে আসো। যদি তোমরা ভাড়া না কমাও তাহলে আমার যারা প্যাসেঞ্জার আছে এই যে শ্রমিক শ্রেণীর তাদেরকে বলবো যে তারা এয়ারলাইন্সে যেও না, তাদেরকে জন্য আমি স্পেশাল ফ্লাইট তৈরি করবো। এত সব অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিমানের সুবর্ণ জয়ন্তী উদযাপনে মধ্যপ্রাচ্যের 5টি রুটে মাত্র 7 থেকে 9,000 টাকা কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। তাদের সাথে আরো সমব্যথী আমরা, কিন্তু এইগুলি চিন্তা করেও তো বিমানের অস্তিত্ব টিকে থাকারও তো একটা বিষয় আছে। কম ভাড়ায় টিকিট বিমানগুলো দিচ্ছি তখনই দেখা যায় 2 থেকে 3 মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাচ্ছে। তো এটা থেকেও বোঝা যায় যে আমরা কম করলেও আপনার চাহিদার তুলনায় এখনো বিমানের ফ্রিকোয়েন্সি বা বিভিন্ন অপারেটরের সংখ্যা অনেক কম, এটাও একটা অন্যতম কারণ। বিমানের এই ঘোষণার পর অন্য এয়ারলাইন্সগুলো কতটুকু ভাড়া কমাবে সেটি বড় প্রশ্ন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চটির 4 জন মালিক, মাস্টার ও ড্রাইভারদের দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কমিটি। সদরঘাটে কর্মরত নৌ পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা দায়িত্বপালনে চরম অবহেলা করেছেন বলা হয় প্রতিবেদনে এ ধরনের দুর্ঘটনা রোধে 25 দফা সুপারিশ ও করণীয় উল্লেখ রয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সুপারিশ বাস্তবায়নে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। মালিকের বিষয়টা এসেছে, যারা এখানে মাস্টার ছিল, শুকানি ছিল, গ্রিজার ছিল, তাদেরও দুর্বলতা এখানে আছে। তো এখানে যে জাহাজটা তৈরি করার ক্ষেত্রে যেসব ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে সেখানেও দুর্বলতা ছিল। কাজে এই দুর্বলতাগুলোর জন্য কারা দায়ী, যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে আইন করার সুপারিশ করেছে বাংলাদেশের সাম্যবাদী দল। সংলাপ শেষে কথা জানান দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। সাংবিধানিক সংস্থাগুলোর সমন্বয় কাউন্সিল গঠন করে সার্চ কমিটি করার পরামর্শ দিয়েছেন তারা। দলটি বলছে, চলমান পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনার নেতৃত্বে একটি নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বাস্তবসম্মত। সন্ধ্যা 6টায় দিলীপ বড়ুয়ার নেতৃত্বে দলের 7 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক বসেন। 7টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সংলাপের সময় নির্ধারিত ছিল, কিন্তু বৈঠকে অংশ নেয়নি দলটি। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এবং মানুষ স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা একটা নির্বাচন কমিশন আইনের কথা বলেছি স্পষ্টভাবে। রাষ্ট্রীয় সংস্থা আছে, সেগুলোর মধ্যে থেকে নিয়ে একটা কাউন্সিলিং গঠন করে সেটাই তারা যাতে একটা নির্বাচন কমিশন গঠন করতে পারে, এইটা একটা সেশন। খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে আবারও সমাবেশ কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী 12 জানুয়ারি থেকে জেলা পর্যায়ে কর্মসূচি শুরু করবে দলটি। মঙ্গলবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 3 জানুয়ারি রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, নতুন করে বাকি 34 জেলায় সমাবেশের কর্মসূচি তৈরি করছেন বিএনপির মহাসচিব। নারায়ণগঞ্জ সিটিতে ভরাডুবি জেনেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে তৈমুরকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সমাবেশে কয়েকশো মানুষ দেখেই খেয়ে হারিয়ে ফেলেছে বিএনপি। যে তৈমুর আলম খন্দকারের বিজয় লাভের কোনো সম্ভাবনা নাই, এটা অনুধাবন করতে পেরে আগেই তাকে বিভিন্ন পদ থেকে অব্যাহতি দিয়ে যে পরাজয়ের যে গ্লানি সেটি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। কোনো ঘটনার তদন্তকালীন সময়ে মিডিয়ায় কথা বলার ক্ষেত্রে নির্দেশনা না মানায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে পুলিশ মহাপরিদর্শককে অবহিত করতে বলেছেন আদালত। সম্প্রতি কক্সবাজারে বেড়াতে গিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের বক্তব্য ও প্রতিবেদন দেওয়ার কথা বলেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত বলেন, কক্সবাজারের ঘটনার তদন্ত চলছে। এ অবস্থায় এক সংস্থার এক প্রতিবেদন কাম্য নয়। তদন্ত চলাকালে বিভিন্ন সংস্থার অসঙ্গতিপূর্ণ বক্তব্য দুঃখজনক বলেও মন্তব্য করেন আদালত। রাজধানী পল্লবী থেকে 1,20,00,000 টাকার জাল নোট ও নকল টাকা তৈরি সরঞ্জাম সহ 3 জনকে আটক করেছে র্যাব। রাজধানী কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারের র্যাব জানায়, চক্রটি জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম কিনত পুরান ঢাকা থেকে। প্রতিদিন 1 থেকে 2 লাখ জাল টাকা তৈরিতে সক্ষম ছগির। 2017 সাল থেকে এখন পর্যন্ত 10 কোটি টাকা তৈরি করেছে সে। এই নকল টাকা বাণিজ্য মেলায় সরবরাহের পরিকল্পনা ছিল তাদের। পাবনার চাটমোহরে 400 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। মঙ্গলবার দুপুরে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেস ক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, শুভ সংঘ কেন্দ্রীয় পরিষদের পরিচালক জাকারিয়া জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শীত বস্ত্র পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত দরিদ্র মানুষ বসুন্ধরা গ্রুপের আরও সাফল্য সমৃদ্ধ কামনা করেন। বাণিজ্য মেলায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখেই মাস্ক নেই। শারীরিক দূরত্ব রাখছেন না আগতরা। অন্তর্বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশে করোনা সংক্রমণ বাড়ছে, এই শীতে আরো বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে বাণিজ্য মেলায় সাধারণ মানুষ ঘুরছেন মাস্ক ছাড়াই। করোনা সংক্রমণকে ততটা গুরুত্ব দিচ্ছেন না বলে জানান অনেকেই, তবে কেউ কেউ বেশ সতর্ক। এই জায়গায় বাসা তাই পরে আসি নাই, আইসা পড়ছি। মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, যেটা আমরা এখন করতেছি না কিন্তু করা উচিত। আমরা মাস্ক সবাই পরেছি, বাট এই ছবি তোলার সময় আসলে মাস্কটা আসলে খোলা হয়েছে। অত ভয়ঙ্কর হিসাবে নিচ্ছি না, এটা একটা এনজয় হিসাবে নিতেছে, এই জন্য আর কি মাস্ক পরলাম। বিক্রেতাদের অনেকেও করছেন না মাস্ক, হচ্ছে নানা অজুহাত। খাওয়া দাওয়ার সময় চলতেছে, দ্যাটস ওয়াই আমরা মাস্ক খুলে আছি। দৌড়াদৌড়িতে থাকি তো যখন আমার শ্বাস প্রবলেম হয় তো এটা আসলে পসিবল হয় না, দ্যাটস ওয়াই মাস্কটা এখন স্কিপ, বাট পরা ছিল। আমাদের সবার কাছেই আছে,
এই কিছুক্ষণ আগে আমি খুলেছি। নো মাস্ক নো সার্ভিস বাণিজ্য মেলায় দেখা যাচ্ছে না। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমকে নিরুৎসাহিত করা হচ্ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আসছে ফেব্রুয়ারিতে সৌদি আরব সফর করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট নিজেই তার এই সম্ভাব্য সফরের কথা জানিয়েছেন। 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এই প্রথম সৌদি আরব সফর করবেন এরদোয়ান। খাশোগি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তখন রিয়াদ আনকারার সম্পর্কের মারাত্মক অবনতি হয়। খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরব পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্ক থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয়। এছাড়াও সিরিয়া এবং লিবিয়া ইস্যুতে তুরস্কের সঙ্গে দূরত্ব বাড়ে সৌদি আরবের। বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে 3 ট্রিলিয়ন বা 3 লাখ কোটি মার্কিন ডলার বাজার মূল্যের অনন্য মাইল ফলক স্পর্শ করল অ্যাপল। আর এটি কোনো প্রতিষ্ঠানের এত বিশাল বাজার মূল্যের মালিক হওয়ার রেকর্ড। গত সোমবার আইফোন নির্মাতার শেয়ার দরের 3% বেড়ে $182.88 পৌঁছানোর পরই এই মাইল ফলকে পা রাখে কোম্পানিটি। তবে অ্যাপেলের এই উত্থান কয়েক বছর ধরে চলছে। 2018 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের প্রথম কোম্পানি হিসেবে 1 ট্রিলিয়ন বাজার মূল্যের মাইল ফলকে পৌঁছায় তারা। এর মাত্র 2 বছর পরে অর্থাৎ 2020 সালের আগস্টে তাদের বাজার মূল্য $2 ট্রিলিয়ন ছাড়ায়। আর চলমান মহামারীর মধ্যে প্রযুক্তি বাজারে সুবাতাস লাগায় পরের 17 মাসেই 3 ট্রিলিয়নে পৌঁছে যায় প্রতিষ্ঠানটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।